হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত পর্বে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? আমরা আলোচনা করেছিলাম চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন নিয়ে এবং সেই সাথে আমরা কেলভিন চক্র নিয়েও বিস্তারিত জেনেছিলাম। আর আজকের পর্বে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের 9ম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে সালোক সংশ্লেষণ নিয়ে আমাদের বাকি আলোচনাটি শেষ করব। প্রথমেই আমরা দেখব হ্যাচ ও স্ল্যাক চক্রটি। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে এখন হ্যাচ ও স্ল্যাক চক্রটি দেখতে পাচ্ছ। কার্বন বিজারণের এই চক্রটি সম্পন্ন করতে পাতার মেসোফিল কোষ ও বান্ডল সিড কোষ উভয়ই অংশগ্রহণ করে। তোমরা দেখো, এখানে প্রথমেই কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে পাতার মেসোফিল কোষে অবস্থিত 3 কার্বনযুক্ত ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে বাতাসের কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে তৈরি করে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরপর দেখো, ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপারটিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক একই সময়ে এখানে NADPH ও প্রোটন যুক্ত হয়ে NADP তৈরি করে। তাহলে বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, তাই না? আর তাই এই চক্রকে C4 চক্র বলা হয়। আর বন্ধুরা, যেসব উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ সম্পন্ন হয় সেগুলো হলো C4 উদ্ভিদ। চলো আবার ফিরে আসি আমাদের চক্রে। এতক্ষণ যে ধাপগুলো দেখছিলাম সেগুলো কিন্তু পাতার মেসোফিল কোষে সংঘটিত হয়। এরপর ম্যালিক অ্যাসিড বা অ্যাসপারটিক অ্যাসিড মেসোফিল কোষ থেকে প্লাজমোডেজমাটা দিয়ে বান্ডল সিড কোষে স্থানান্তরিত হয়। বান্ডল সিড কোষে স্থানান্তরের পর ম্যালিক অ্যাসিড বা অ্যাসপারটিক অ্যাসিড এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সেই সাথে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর এই বিক্রিয়ায় NADP অংশগ্রহণ করে এবং NADPH ও প্রোটন তৈরি করে। যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল তা সরাসরি কেলভিন চক্রে প্রবেশ করে। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই কেলভিন চক্রটি মনে আছে, তাই না? এই চক্রটি পাতার বান্ডল সিড কোষে সম্পন্ন হয়। তাহলে আমরা কি দেখছি? C4 চক্রে C3 চক্র সম্পন্ন হচ্ছে। আর বন্ধুরা, এই বিক্রিয়ায় ডি কার্বক্সিলেজ এনজাইম সহযোগিতা করে। আর সেই 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড বান্ডল সিড কোষ থেকে প্লাজমোডেজমাটা দিয়ে মেসোফিল কোষে স্থানান্তরিত হয়। এরপর মেসোফিল কোষে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পুনরায় উৎপাদন করে। আর এভাবেই চক্রটি চলতে থাকে। আর খেয়াল করে দেখো, এখানে একটি এটিপি থেকে একটি ADP তৈরি হচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে আছে ফটো রেসপিরেশন কখন ঘটে? যখন ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম থাকে এবং অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তখন ফটো রেসপিরেশন ঘটে। কেলভিন চক্র চলাকালীন এই ফটো রেসপিরেশন ঘটে থাকে। কিন্তু C4 চক্রে পাতার বান্ডল সিড কোষের কার্বন ডাই অক্সাইডের কখনো অভাব হয় না, তাই তখন কোনো ফটো রেসপিরেশন হয় না। আর এর ফলে অধিক হারে কার্বন বিজারণ ঘটে। বন্ধুরা, উদ্ভিদে 3 রকমের C4 গতিপথ রয়েছে। এগুলো হলো NADP ম্যালিক এনজাইম প্রকার, যেমন ভুট্টা, ইক্ষু, সরগম, ক্র্যাব ঘাস ইত্যাদি উদ্ভিদে এই প্রকার দেখা যায়। NAD ম্যালিক এনজাইম প্রকার, যেমন মিল্লাত, কাউন, চীনা ইত্যাদি উদ্ভিদে এই প্রকার কার্যকরী। ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ প্রকার, যেমন গিনি ঘাসে এই প্রকার কার্যকরী। C4 উদ্ভিদ C3 উদ্ভিদের তুলনায় বেশি কর্মক্ষম। এর কারণ কি তোমরা বলতে পারবে? এর কারণ হলো উচ্চ তাপমাত্রায় C3 উদ্ভিদে ফটো রেসপিরেশন ঘটে, যা C4 উদ্ভিদের বেলায় হয় না। তাই C4 উদ্ভিদের কার্বন বিজারণ হার বেশি। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম থাকলেও
C4 গতিপথে কোনো বিঘ্ন ঘটে না। C4 উদ্ভিদের পাতায় বান্ডেলসিড কোষকে ঘিরে মেসোফিল কোষের ঘন স্তর থাকে, যা এই উদ্ভিদের কর্মক্ষমতা, খাদ্য উৎপাদন ও পরিবহন বাড়ায়। এছাড়াও আরেকটি বিষয় হলো C4 গতিপথের ফসফোইনল পাইরুভিক অ্যাসিড C3 গতিপথের রাইবুলোজ 1,5 বিসফসফেটের তুলনায় বেশি কার্যকর থাকে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো সালোক সংশ্লেষণে উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়, কিন্তু এর উৎস কি? তোমরা দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় 6 অণু কার্বন ডাই অক্সাইড ও 12 অণু পানি বিক্রিয়া করছে এবং 6 অণু অক্সিজেন নির্গত হচ্ছে। তাহলে এই অক্সিজেনের উৎস কার্বন ডাই অক্সাইড বা পানির কোনো একটি হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অক্সিজেনের উৎস কি হতে পারে তা বের করতে 3টি পরীক্ষা করা হয়। বন্ধুরা, এগুলো হলো হিল বিক্রিয়া, ভ্যান নিলের পরীক্ষা এবং রুবেন কামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা। তাহলে চলো এই পরীক্ষালব্ধ ফলাফলগুলো জেনে নেই। ইংরেজ প্রাণ রসায়নবিদ রবিন হিল একটি পরীক্ষা করেন, যেখানে তিনি কার্বন ডাই অক্সাইডের অনুপস্থিতিতে আলাদা করে ক্লোরোপ্লাস্ট, পানি ও কিছু অজৈব জারক একসাথে আলোতে রাখেন। পরীক্ষা শেষে দেখা যায় কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। বন্ধুরা, তাহলে কি বোঝা গেল? এখানে কার্বন ডাই অক্সাইড অনুপস্থিত, তাহলে অক্সিজেনের উৎস অবশ্যই পানি হবে, তাই না? এটি ছিল হিল বিক্রিয়া। আবার বিজ্ঞানী ভ্যান নিল সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়ার উপর তার পরীক্ষা করেন এবং ফলাফলে দেখতে পান সালফার ব্যাকটেরিয়া পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড গ্যাস ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে শর্করা ও পানি উৎপন্ন করে। তবে সেখানে কোনো অক্সিজেন নির্গত হয় না, যা নির্গত হয় তা হলো সালফার অণু। বন্ধুরা, তাহলে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো সালফারের উৎস অবশ্যই হাইড্রোজেন সালফাইড গ্যাস। ঠিক একইভাবে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে যদি পানি থাকতো, তখন সালফারের পরিবর্তে অক্সিজেন অণু নির্গত হতো। অর্থাৎ সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস পানি, সেটি আবারও প্রমাণিত হলো। বিজ্ঞানী রুবেন ও কামেন তাদের পরীক্ষায় অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা পানির অক্সিজেনকে চিহ্নিত করেন এবং ওই পানিতে কতগুলো শৈবাল জাতীয় উদ্ভিদকে সালোক সংশ্লেষণ করতে দেন। এরপর তারা যা লক্ষ্য করেন তা হলো ওই শৈবালদের সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেন অণু তেজস্ক্রিয়। অর্থাৎ আমরা আবারও প্রমাণ পেলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস একমাত্র পানি। তারা আবারও একই পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা চিহ্নিত করেন এবং এইবার স্বাভাবিক পানি ব্যবহার করে পরীক্ষাটি সম্পন্ন করেন। তখন তারা দেখেন শর্করা ও পানিতে তেজস্ক্রিয় অক্সিজেন পাওয়া যায়, কিন্তু সালোক সংশ্লেষণের ফলে নির্গত অক্সিজেন মোটেই তেজস্ক্রিয় নয়। তাহলে বন্ধুরা, পরীক্ষা 3টি থেকে কি প্রমাণিত হলো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। তোমরা কি জানো প্রভাবক কি? প্রভাবক হলো এমন একটি উপাদান যা কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত বা হ্রাস করতে পারে। সালোক সংশ্লেষণেও কিছু প্রভাবক ভূমিকা রাখে। সালোক সংশ্লেষণে বাহ্যিক ও অভ্যন্তরীণ 2 ধরনের প্রভাবকেরই ভূমিকা আছে। তাহলে চলো সেগুলো দেখে নেই। বন্ধুরা, এখন আমরা সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবকগুলো দেখব। প্রথমেই আছে আলো। লাল, কমলা, নীল, বেগুনি এই আলো সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর আলোক পরিমাণ অত্যধিক বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এরপর আছে কার্বন ডাই অক্সাইড। বন্ধুরা, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে সেই হিসেবে সালোক সংশ্লেষণের হারও কমে যায়। এরপর যে প্রভাবকটি আছে তা হলো পানি। পানির পরিমাণ কমে গেলে সালোক সংশ্লেষণের হার কমে আসে। এরপর আছে তাপমাত্রা। সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা ধরা হয় 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ এই তাপমাত্রার বেশি বা কম তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার কমতে থাকে। এরপর আছে অক্সিজেন।
বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে অধিকাংশ উদ্ভিদেই সালোক সংশ্লেষণের হার কিছুটা কমে যায়। বন্ধুরা, বাহ্যিক প্রভাবকের মধ্যে আরও আছে খনিজ পদার্থ, ভিটামিন ও অন্যান্য দ্রব্যসমূহ। এগুলো দরকারি কারণ এইসব পদার্থের অভাবে ক্লোরোফিল তৈরি কমে যায়, যার ফলে সালোক সংশ্লেষণের হারও কমে যায়। বন্ধুরা, এখন চলো দেখে নেই সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবকগুলো কি কি। প্রথমেই আছে পাতার বয়স। একবারে কচি পাতা এবং একবারে বৃদ্ধ পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সালোক সংশ্লেষণ কম হয়। মাঝারি বয়সের পাতায় বেশি ক্লোরোফিল থাকায় অধিক পরিমাণ সালোক সংশ্লেষণ হয়। এরপর আছে পাতার অন্তর্গঠন। পাতার অভ্যন্তরীণ গঠন প্রকৃতি, বিশেষ করে মেসোফিল কোষের বিন্যাস ও প্রকৃতি, পত্ররন্ধ্রের সংখ্যা ও অবস্থান ইত্যাদি বৈশিষ্ট্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে। সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ প্রভাবক হল ক্লোরোফিল। ক্লোরোফিল সংখ্যায় কমে গেলে সালোক সংশ্লেষণের হারও কমে যায়। এরপর আছে শর্করার পরিমাণ। পাতার অভ্যন্তরে শর্করার পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এরপর আছে প্রোটোপ্লাজম। বন্ধুরা, প্রোটোপ্লাজমে বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ ও ধরনের উপর সালোক সংশ্লেষণের হার অনেকটা নির্ভরশীল। এরপর আছে পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যেতে দেখা যায়। আর সর্বশেষ অভ্যন্তরীণ প্রভাবক হলো এনজাইম। বন্ধুরা, সালোক সংশ্লেষণের কলা কৌশলে তোমরা নিশ্চয়ই বিভিন্ন এনজাইমের কাজ দেখেছ। বন্ধুরা, প্রভাবকগুলো তো জানা গেল। এবার আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর নিয়ে। বন্ধুরা, কার্বন ডাই অক্সাইড, পানি, আলো, তাপ, অক্সিজেন এই ফ্যাক্টরগুলো সালোক সংশ্লেষণের হারকে নানাভাবে প্রভাবিত করে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান লিমিটিং ফ্যাক্টরের একটি সূত্র প্রস্তাব করেন। লিমিটিং ফ্যাক্টরের নীতি অনুযায়ী সালোক সংশ্লেষণ যে কোনো নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয়। সালোক সংশ্লেষণের হার ওই নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক হয়, অর্থাৎ ফ্যাক্টরটির পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বাড়বে। কিন্তু এই ফ্যাক্টরটির পরিমাণ অপটিমাম মান থেকে অনেক বেশি হলে সালোক সংশ্লেষণের হারের উপর এর প্রভাব হঠাৎ বন্ধ হয়ে যায় এবং এর জায়গায় অন্য একটি ফ্যাক্টর সালোক সংশ্লেষণের হারকে নিয়ন্ত্রণ করে। যেমন সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানোর সাথে সাথে সমানুপাতিক হারে সালোক সংশ্লেষণের হারও বাড়বে। কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা বাড়াতে থাকলে সালোক সংশ্লেষণের হার দ্রুত কমে আসতে থাকে। এরকম আরও লিমিটিং ফ্যাক্টর হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, আলো, পানি ইত্যাদি। বন্ধুরা, জানো কোনো নির্দিষ্ট সময়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণের অনুপাতকে সালোক সংশ্লেষণ হার বলে। সালোক সংশ্লেষণের হার কিন্তু সবসময় এক হবে, কারণ তোমরা জানো 6 অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটায় এবং উপজাত হিসেবে নির্গত হয় 6 অণু অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে এবং একইভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়। এছাড়াও আলো, তাপ ও ক্লোরোফিল নিয়ন্ত্রণের মাধ্যমে সালোক সংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করা যায়। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আজকের পর্বে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, তাই একে C4 চক্র বলা হয়। C4 উদ্ভিদে ফটোরেসপিরেশন ঘটে না। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের কার্বন বিজারণ হার বেশি।
সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হলো পানি।